প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আমরা ক্লাসে যাওয়ার আগে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে। আমিরি পেশা ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, সদর নোয়াখালী। তোমরা জানো যে ইতিমধ্যে মাউসি থেকে গুরুত্বপূর্ণ একটা নোটিশ এসেছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে। তো আমি বাংলা বিষয়ে বলছি, নবম শ্রেণীর বাংলা। এটা প্রথম অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে বিষয়বস্তু কপোতাক্ষ নদ, যেটা তোমাদেরকে এর আগে আমি অনলাইন ক্লাস করিয়েছি। এটা তোমরা ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল এটা লিখে সার্চ করে তারপর ওখানে এই পাঠটা তোমরা পাবে। তারপর হলো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, সেটা হলো একজন সুনাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করা। অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে, পাঠ্য বইয়ে যে কপোতাক্ষ নদ কবি যে কীভাবে তার স্বদেশ প্রেমের প্রতি যে স্বদেশ প্রেম প্রকাশ করেছেন, সে আলোকে তোমরা তোমাদের জীবনে তোমরা তো একজন সুনাগরিক, ঠিক আছে? সুনাগরিককে তোমাদের জীবন দিয়ে এবং কবির সাথে মিলিয়ে তোমরা একজন সুনাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করবে। তারপর দেশপ্রেমের বিষয়টি উল্লেখ করতে হবে। তারপর দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ লিখতে হবে। এটা হচ্ছে মূল্যায়নী। বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে। তোমরা এই সপ্তাহে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 3টা বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। তো তোমরা স্কুলে এসে এককভাবে, দলগতভাবে কেউ আসবে না, এককভাবে এসে অ্যাসাইনমেন্টটা তোমরা স্কুল থেকে সংগ্রহ করবে। স্কুলের নোটিশ বোর্ডে সব কিছু আছে। তো এখন আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানলাম। এরপরে আমরা ক্লাসে আসছি। আজকের ক্লাস হলো আমাদের কোন বিষয়ে, সেটা হলো নবম এবং দশম শ্রেণী। এর আগে তোমাদেরকেও তো শুভেচ্ছা দিলাম, বলেন আরেকবার নাও। এরপর হলো তোমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম গদ্যাংশ, পাঠ পরিচিতি। তোমরা এখন কতগুলো ছবি লক্ষ্য করো। নিশ্চয় তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো যে এখানে শিক্ষা বিষয়ে আলোচনা হচ্ছে। একজন শিক্ষক এবং তার শিক্ষার্থীরা মিলে একটা ক্লাসের ছবি। এখানে একটা বইয়ের শিরোনাম শিক্ষা ও জ্ঞান, আব্দুল হক। আরেকজন কম্পিউটারে শিখছে কিছু। এখানে অনেকে অনেক ধরনের বিষয়গুলো শিখছে। কেউ কারুকাজ, শিল্প কাজ, কেউ কম্পিউটারে দেখে শিখছে। তাহলে তো এবার বুঝছো যে এই যে শিক্ষা, আমরা তখন দেখলাম কতগুলো শিক্ষা শিখতেছে, শিক্ষার ছবি। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? হ্যাঁ, এতক্ষণ আমরা যা দেখলাম তা হলো কি শিক্ষা। এবার আবারও কিছু ছবি আমরা দেখব। দেখো, এখানে বন্যা হচ্ছে। তারপর এই যে বন্যাতে অনেকে সেবা দিচ্ছে, ঠিক আছে? কতগুলো সেবামূলক ছবি আমরা দেখতেছি, যে বন্যার সময় মানুষের কি খারাপ অবস্থা হয় এবং এ থেকে কিভাবে মানুষ বেঁচে থাকে। তারপর যার ছবি দেখছি উনি সে বিখ্যাত সেবিকা, যে যাকে সারা পৃথিবী সেবার জন্য, যার সেবা পেয়ে অনেক মানুষ ধন্য, সে মাদার তেরেসা। এগুলো হলো সব আত্মমানবতার সেবা।
দেখেছো কিভাবে সেবামূলক কাজগুলো হয়। এটাই হচ্ছে মানবতা বা মনুষ্যত্ব। তাহলে তোমরা তো বুঝছো যে আমাদের আজকের পাঠ শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন কে? মোতায়ের হোসেন চৌধুরী। এই পাঠ শেষে তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ লিখতে পারবে, শিক্ষা কি তা বলতে পারবে, জীবসত্য ও মানবসত্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করতে পারবে। এখন শিক্ষা ও মনুষ্যত্ব যিনি লিখেছেন সে প্রবন্ধকার লেখক হলো মোতায়ের হোসেন চৌধুরী। শিক্ষা ও মনুষ্যত্ব একটা প্রবন্ধ, ঠিক আছে। এখন আমরা মোতায়ের হোসেন চৌধুরী সম্পর্কে জানবো। মোতায়ের হোসেন চৌধুরী তিনি 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। শিক্ষা জীবন: মোতায়ের হোসেন চৌধুরী 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। কর্মজীবন: কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাহলে এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো ঢাকা থেকে কোন প্রকাশিত পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন? সেটা হবে কি? শিক্ষা পত্রিকা। সাহিত্যকর্ম: প্রবন্ধ গ্রন্থ, সংস্কৃতি কথা, অনুবাদ গ্রন্থ, সভ্যতা ও সুখ। তার প্রবন্ধ গ্রন্থ কি? সংস্কৃতি কথা, যেটার মধ্যে অনেকগুলো প্রবন্ধ আছে। তারপর অনুবাদ গ্রন্থ হলো সভ্যতা ও সুখ। মৃত্যু: মোতায়ের হোসেন চৌধুরীর মৃত্যু। তিনি 1956 সালের 18 সেপ্টেম্বর চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখন আমরা প্রবন্ধটা একটু পড়ছি এবং তোমরা মনোযোগ দিয়ে শোনো, একটু নোট করো। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। অর্থাৎ তিনি মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তা মানে যা জীব, জৈবিক থেকে জীব, আমরা জীব, ঠিক আছে। মানুষের যার জীবন আছে সেই তো জীব। তারপর সত্তা মানে অস্তিত্ব, অর্থাৎ জীবের অস্তিত্ব। তারপর এখানে যে এটা বুঝিয়েছেন যে মানুষের মৌলিক চাহিদা, জৈবিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলোর কথা। আর মানব সত্য বা মনুষ্যত্ব উপরের তলা। তাহলে তিনি কি মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেটাকে বলেছেন যে নিচের তলা, ঠিক আছে। আর মানব সত্য বা মনুষ্যত্ব, মানবতা, সেটা হলো উপরের তলা। জীবসত্তার গড় থেকে মানব সত্তার গড়ে উঠবার মনে হচ্ছে শিক্ষা। অর্থাৎ মানুষের যে চাহিদা, মৌলিক চাহিদাগুলো, সেখান থেকে, সেই গড় থেকে যদি মানব সত্তা, মনুষ্যত্ব বা মানবতা, সেই গড় থেকে ওঠার জন্য একমাত্র মনে হচ্ছে কি? শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সেই কাজ করে। শিক্ষা জীবসত্তার ঘরে, আবার বলছেন যে শিক্ষা জীবসত্তার ঘরেও কাজ করে, আবার সেটা কি মনুষ্যত্ব বা মানবতার ঘরেও কাজ করে। ক্ষুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। ক্ষুদ পিপাসা মানে ক্ষুধা পিপাসার কথা বলেছে, যে ক্ষুধা পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা হচ্ছে তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে শিক্ষার প্রথম কাজ হলো কি? মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় কিছু দিক আছে। তিনি কি বলছেন? যে শিক্ষার যে অনেক প্রয়োজন আছে, আবার কিছু অপ্রয়োজনীয় দিকও আছে।
আর অপ্রয়োজনীয় দিকটি তার তার শ্রেষ্ঠ দিক। এখন আমরা শিক্ষা অর্জন করি কি জন্য? যে একটা ভালো চাকরি পাবো, একটা আমি ভালো চাকরি পেয়ে আত্মনির্ভর হবো, আমার মৌলিক চাহিদাগুলো মিটবে, এটাই বেশিরভাগ লোকের কি কাম্য শিক্ষা গ্রহণ করে। কিন্তু এটা হলো তার প্রয়োজন। আর অপ্রয়োজনীয় দিক কি? ওই যে মানবতা, ওটাকে কেউ গ্রাহ্য করে না। যে মানবতা, মানব ধর্ম, ওটা অনেকে বিশ্বাস করতে চায় না, নিজের দিকটাই সবাই চিন্তা করে। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। অর্থাৎ মনোমালিক কি? মনের সাথে সে কি করে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন মানে স্বাদ গ্রহণ করা। শেখায় কি করে কি জীবনকে উপভোগ করতে হয়। এটা হলো শিক্ষার দিক। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। অর্থাৎ শিক্ষার যে বড় দিক মানবতা বা মনুষ্যত্ব, সেদিকটা অনেকের কাছে কি বড় হয়ে ওঠে না। এই জন্য যে আমরা সবসময় অন্যের চিন্তা করি, আমরা বস্ত্রের চিন্তা করি, আমরা আমাদের বাসস্থান, আমাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু, ঠিক আছে, এই সম্বন্ধে আমরা সবসময় ব্যস্ত থাকি। এই জন্য আমাদের কি ওই যে উপরের তলা, অর্থাৎ মনুষ্যত্ব বা মানবতা, উপরের তলার কথা সে মনে আনতে পারে না। অর্থ চিন্তার নিগড়ে সকলেই বন্দী, অর্থাৎ অর্থচিন্তার নিগড়ে সব বন্দী। ধনী দরিদ্র সকলের অন্তরে সে একই ধ্বনি উত্থিত হয়, সেটা হচ্ছে কি চাই আরও চাই। তাই অন্য চিন্তা আর অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বুঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না। এখানে বলছে যে ওই যে অন্য চিন্তা আর অর্থ চিন্তা, এটা থেকে যদি মানুষের মুক্তি না পায়, এটা থেকে যদি মানুষ স্বাধীনতা না পায়, তাহলে তার কি জীবনে কখনো সোনা ফলবে না। অর্থাৎ সে মানবতার ঘরে মনুষ্যত্ব, সেটার ঘরে সে কখনো বুঝতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোক যে তিমিরে থেকে যাবে। এখানে বলছে যে ওই যে শিক্ষার যে আসল ধর্ম আমি ভুলে গেলাম, যে মানবতা বা মনুষ্যত্ব, সেটা যদি ভুলে তাহলে শিক্ষা হবে কি ব্যক্তিগত কেন্দ্রিক। অর্থাৎ যার ব্যক্তিগত, সে কিভাবে মিটিয়ে নেবে, অন্যের চিন্তা করার দরকার নাই। এখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি এভাবে কি অনেকে উপলব্ধি করতে পারবে। তার মধ্যে ওই যে সবাই অন্য বস্ত্র এগুলো চিন্তা করবে, কিন্তু দুই একজন মানুষ চিন্তা করবে মানবতার। আর বেশিরভাগ মানুষ এখানে তিমির মানে অন্ধকার, যে তিমির যে অন্ধকার, সে অন্ধকারেই থাকবে। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। এখানে অর্থচিন্তার নিগড় মানে হলো শিকড়, সে অর্থচিন্তার শিকড় থেকে মুক্তি দেওয়ার জন্য কি চলছে অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য যদি না থাকে, সচেতনতা না থাকে, তাহলে আমরা বেশি দূর এগোতে পারবো না। কারারুদ্ধ আহাতিত্ব মানুষের মূল্য কতটুকু? যে কারারুদ্ধ মানে একজন বন্দী লোক, সে তার আহাতিত্ব মানুষের মূল্য কতটুকু বলছে, যে প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে কি মনে করে? স্বর্গতুল্য মনে করে। অর্থাৎ প্রচুর অন্ন বস্ত্র পেলে স্বাদ বঞ্চিত, যে কখনো স্বাদ পায়নি অন্ন বস্ত্রে, তার থেকে এটা মনে হবে স্বর্গতুল্য। কিন্তু তাই বলে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। অর্থাৎ কারারুদ্ধ মানুষ, সে অন্যের যখন স্বাদ নেই অন্য তার থেকে যে বন্দি আমি, ঠিক আছে, তারপরে তো আমি 3 বেলা পেট করে খাচ্ছি,
ঠিক আছে, আমার জন্য এটা স্বর্গই। কিন্তু তাই বলে কি আসলে স্বর্গ? আসলে স্বর্গ না। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগরকে কারাগরকে সে কি মনে করবে? কারাগরই মনে করবে। অর্থাৎ একজন আলো বাতাস পাওয়া স্বাধীন চেতা লোক, সে কখনো, তারা যদি কারাগারে বন্দি করা হয়, তার থেকে কখনো ওই অন্ন বস্ত্রে ভালো লাগবে না। তার থেকে ওই স্বাধীনতা, মুক্ত হাওয়া, মুক্ত বাতাস, এগুলোই সে সবসময় কামনা করবে। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে নানা পানি পাওয়ার লোভে? লোভে এখানে কি বলছে যে যে আকাশে উড়ে যে পাখিগুলো, ঠিক আছে, সে কি কখনো খাঁচায় বন্দি হবে না। শুধু তাকে কিছু খাওয়াবে বলে সে কখনো খাঁচায় বন্দি হতে চাইবে না। কেন? সে তো মুক্ত আকাশে উড়ে বেড়ায়, তার থেকে স্বাধীনতা প্রিয়। অন্ন বস্ত্রের প্রাচুর্যে সেও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক। অর্থাৎ অন্ন বস্ত্রের চেয়ে প্রাচুর্য আরো বড়, সেই বোধটি মনুষ্যত্বের পরিচয়ক। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে না নেই, সেখানে মুক্তি নাই। এখন লেখক বলছে শুধু অন্ন বস্ত্র এগুলো নিয়ে আমরা চিন্তা থাকলে আমাদের সবসময় কি চিন্তার আমাদের স্বাধীনতা থাকবে না, বুদ্ধির স্বাধীনতা থাকবে না, আর নিজের যে আত্মপ্রকাশ সেটারও কোনো স্বাধীনতা নেই, সেটারও কোনো মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। খুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত অমৃত উপলব্ধি করা যায় না বলে খুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। ঠিক আছে, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। ঠিক আছে, লক্ষ্য থেকে তারপর আমাদের অন্ন বস্ত্রের সমাধান করতে হবে, নইলে আমরা বেশি দূর এগোতে পারবো না। তাই মুক্তির জন্য দুইটি উপায় অবলম্বন করতে হবে। এখানে মোতাই হোসেন চৌধুরী বলেছেন যে আমাদের মুক্তির জন্য আমাদের দুইটা উপায় অবলম্বন করতে হবে। সেটার একটা হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। এখানে তাই লেখক কি বলছেন যে আমরা শুধু অন্ন বস্ত্র নিয়ে শুধু চিন্তা করলে আমাদের যেমন হবে না, আমাদের মনুষ্যত্ব মানবতাকে চিন্তা করতে হবে। তেমনি আবার মনুষ্যত্ব বা মানবতাকে চিন্তা করে আমাদের যদি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয়, সেখানেও কিন্তু আমাদের একটা ভালো রেজাল্ট আসবে না। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। এখানে দুইটা কথাই বলেছেন তিনি, দুইটা দিকে তিনি গুরুত্ব দিয়েছেন। কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের থেকে কি করতে হবে? ঠেলতে হবে, আবার ওপর থেকেও টানতে হবে। শুধু নিচের দিকে ঠেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপরের দিকে টানলে নিচে ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায় না, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। এখানে বলছে যে একটি ছাড়া শিক্ষা, যেমন শিক্ষা থেকে উপরে টানা, যে আমাদের যে সুশৃঙ্খল ব্যবস্থা, অর্থাৎ আমাদের যদি মনুষ্যত্ব বা মানবতা না থাকে, তাহলে আমাদের সুন্দর একটা সমাজ ব্যবস্থা হবে না। অর্থাৎ আমাদের নিচের দিকে ঠেলা বলতে এখানে তিনি শিক্ষা অর্জন করে মনুষ্যত্ব এবং তার অর্থচিন্তা দুইটা থেকে যাতে সে মুক্তি পেতে পারে, এজন্য নিচ থেকেও তাকে ঠেলতে হবে, উপরের দিকেও তাকে কি করবে? টানতে হবে। দুইটাই তার মধ্যে থাকতে হবে, তাহলে সে একজন আদর্শ মানুষ হবে, তার থেকে আশানুরূপ ফল পাওয়া যাবে। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই
জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু, এ কথাটি বলি মাত্র সত্য। শিক্ষার মাধ্যমে সে এটা বুঝতে পারে, এটা উপলব্ধি করতে পারে যে লোভে পাপ পাপে মৃত্যু, এ কথাটাই সত্য। লোভের ফলে যে মানুষের আর্থিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সেই কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। এখানে শিক্ষাকে তিনি এভাবে গুরুত্ব দিয়েছেন যে যখন একজন মানুষের শিক্ষিত হয়ে বোঝে যে লোভে পাপ পাপে মৃত্যু, এটা সে তখন ওই কাজটা সে করতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। এখানে বলছে যে মোহের বলে কি আসল জিনিস তার মনুষ্যত্ব বা মানবতাকে হারিয়ে সে দুঃখ বোধ করে না, তার সে আর যাই হোক শিক্ষিত তাকে বলা যাবে না। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠে না। অর্থাৎ সে শিক্ষিত হয়েছে ঠিকই, সার্টিফিকেট অর্জন, তার ভিতরে কোনো অন্তরের যে শিক্ষার ব্যাপার সেটা হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরস্তি মানে উপরের দিকে খুব পিটপাট, ভিতরে বা অন্তরে তার শুধু মলিনতা, খারাপ দিক। এখানে এটি বলছে যে লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ হলো জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে, তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। এখানে বলছে যে জ্ঞানের মাধ্যমে তার মূল্যবোধ সৃষ্টি হবে, তখন সে মূল্যবোধের মাধ্যমেই সে ভালো কাজ করবে, ঠিক আছে। আর যেখানে মূল্যবোধ পাওয়া যাবে না, তার মূল্যবোধ নেই, সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে বুঝতে দেরি হয় বলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে বলা হয়েছে যে অন্য বস্ত্রের যে চিন্তা করা যায় সেটার জন্য মনুষ্যত্বে পৌঁছা যায় না, মানবতা পৌঁছা যায় না। ওই যে কাটার মতন শুধু কাটার দিকে তাকালে কিন্তু একজন মানুষে হাঁটা শিখতে পারবে না, শিখবে না। তেমনি অন্য বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুই দিক থেকে কাজ চলা দরকার। একদিকে অন্য বস্ত্রের চিন্তার ভেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয় প্রয়োজনীয়। নইলে ভেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। একসময় দেখা গেছে অন্য বস্ত্র সে নিজের জন্য চিন্তা করে সে কিছুই করতে পারলো না, সমাজের জন্য, দেশের জন্য, ঠিক আছে। তার শিক্ষা অর্জনটা শুধু তার ব্যক্তিগতভাবে রয়ে গেল। একসময় তার আফসোস হবে, তখন আর করার কিছু থাকবে না। এর জন্য বলছে যে প্রবন্ধকার যে শিক্ষার মূলত উদ্দেশ্য হবে ব্যক্তিকেন্দ্রিক যেমন আছে, তেমনি তাকে মানবতা ও মনুষ্যত্বে তাকে বুঝতে হবে। ওটাই হলো আসল। এখন দেখো আমরা শব্দার্থ দেখি। এখানে কি বলেছে যে নিগর, আমরা বইতে পেয়েছি নিগর শব্দ। নিগর শব্দের অর্থ কি? শিকল বা বেরি। তিমির শব্দের অর্থ কি? অন্ধকার। খোদ পিপাসা মানে ক্ষুধা ও তৃষ্ণা। অতুর মানে নিঃস্ব বা সর্বশান্ত। লেফাফা দুরস্তি মানে বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা। পিঞ্জরাবদ্ধ মানে খাঁচায় বন্দী। এখন তাহলে আমরা
শিক্ষা কি আমরা তো বুঝতে পারলাম, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সুস্থ দেহে সুন্দর মন তৈরি করার নাম শিক্ষা। অর্থাৎ আমরা শিক্ষা অর্জন করে আমাদের সুন্দর একটা মন থাকতে হবে। এখন তোমাদেরকে আমি কাজ দিচ্ছি, কাজগুলো তোমরা একটু লিখে নাও। মোতাহার হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? আমি উত্তরগুলো বলবো না, তোমরা নিজেরাই তৈরি করো। নিগর শব্দের অর্থ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা কি? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? এখানে মানব দেহ, দেখো এখন আমরা অনেক কিছু বললাম, তারপরে তোমরা আরেকটা দেখো যে প্রবন্ধকার এখানে কি বলছে, যে মানব দেহকে একটা দোতলা ঘরের সাথে মিলিয়েছেন। সেটার প্রথমটা হলো কি জীবসত্তা, আর এই জীবসত্তা থেকে এই শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদেরকে কোথায় যেতে হবে? মানব সত্তা। এই দেখো শিক্ষা অর্জন, এখানে শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদেরকে মানব সত্তায় যেতে হবে, আর মানব সত্তা হলে আমাদের মনুষ্যত্ব অর্জন। এখানে শিক্ষার দুইটা দিক তিনি লক্ষ্য করতে বলছেন, একটা হলো প্রাতিষ্ঠানিক বা প্রয়োজনীয় শিক্ষা, আরেকটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক বা অপ্রয়োজনীয় শিক্ষা। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, অর্থাৎ আমরা অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোর্ডটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। যার ভিতরে মনুষ্যত্ব থাকবে সে অন্ন বস্ত্র সাথে সে তার অর্থ যেমন চিন্তা করবে, তেমনি মনুষ্যত্বকেও সে চিন্তা করবে, তার মনুষ্যত্ব ঠিক রাখবে, মানবতা ঠিক রাখবে। মানব জীবনে মুক্তির জন্য লেখক দুইটি উপায়ের কথা বলেছেন, একটা হলো অন্ন বস্ত্রের চাহিদা থেকে মুক্তি, আর দ্বিতীয়টি হলো শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন। চিন্তার স্বাধীনতা, যার ভিতরে মানবতা থাকবে তার বুদ্ধির স্বাধীনতা, প্রথমটা গেল চিন্তার স্বাধীনতা থাকবে, বুদ্ধির স্বাধীনতা থাকবে, তারপর আত্মপ্রকাশের স্বাধীনতা থাকবে। মানব জীবনে মুক্তির জন্য লেখক কয়টি উপায়ের কথা উল্লেখ করেছেন? বুঝিয়ে লেখো, এটা তোমাদের জন্য কাজ। কাজটা একটু দেখো, মানব জীবনের মুক্তির জন্য লেখক কয়টি উপায়ের কথা উল্লেখ করেছেন, বুঝিয়ে লিখো। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শিক্ষা, মূল্যবোধ। জাগ্রত মনুষ্যত্ব, লোভে পাপ পাপে মৃত্যু, কথাটি বলি মাত্র সত্য। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো, এই কাজটা তোমরা লেখো একটু। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। মূল বক্তব্য, এখন মূল বক্তব্যটা আমরা আরেকটু বলছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। তাহলে এখানে কয়টা প্রশ্ন? শিক্ষা ও মনুষ্যত্ব একটা প্রবন্ধ, আর সেটা মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থ। আমরা একটু আগে পড়লাম যে একটা প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা, সেটা শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। তিনি মানুষের দুটি সত্তার কথা উল্লেখ করেছেন, একটি হলো জীবসত্তা, অপরটি হলো মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়োজনে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি, আর শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান হয়ে যায়। শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। আচ্ছা, এখন তোমাদেরকে আমি মূল্যায়ন করছি যে তোমরা দেখি কতটুকু পারো। একটা হলো যে মোতাহার হোসেন চৌধুরীর কত সালে জন্মগ্রহণ করেন? মানুষ জীবনকে কিসের সাথে তুলনা করা যেতে পারে? জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই কি? শিক্ষার শ্রেষ্ঠ দিক
কোনটি? অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও কি বড়? তাহলে মোতাহার হোসেন চৌধুরী কোন শ্রেণীর লেখক? মননশীল। নিকট শব্দের অর্থ কি? শিকল। মাথায় অর্থের চিন্তা থাকলে জীবনে আনন্দ উপভোগ করা যায় না। বাক্যটিতে উল্লেখিত মাথায় অর্থের চিন্তা কথাটির সাথে মিল পাওয়া যায় শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটি? পায়ের কাটার সাথে। লোভে পাপ পাপে মৃত্যু কথাটি বলিমাত্র সত্য। এই কথাটি মানুষ কিভাবে উপলব্ধি করতে পারে? শিক্ষা দীক্ষার মাধ্যমে। তোমরা বাড়ির কাজটি লিখে নাও। মনুষ্যত্ব বোধ গঠনে একজন শিক্ষার্থীর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? এতক্ষণ এই প্রবন্ধের আলোকে তোমরা অনেক কিছু জানলে। এখন মনুষ্যত্ব বোধ গঠনে তোমাদের অর্থাৎ একজন শিক্ষার্থী তোমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো, এটা তোমরা বাড়ির কাজ লিখবে। একটা কথা সবসময় জানবে, সততার সাথে পরিশ্রম করো, জীবনে বড় হবে। তোমাদের এখন কি কাজ? এই যে ছাত্র জীবন, তোমরা এই যে ছাত্র জীবনে তোমাদের সততা প্রকাশ করো, তাহলে তোমরা আস্তে আস্তে এই যে লেখক বললো যে শিক্ষার মাধ্যমে মই দিয়ে তোমরা কোথায় উঠতে পারবে? তোমরা মনুষ্যত্ব বা মানবতার ঘরে উঠতে পারবে, যেটা ছাড়া মানব জীবন অচল। একজন মানুষের ভিতরে তার মনুষ্যত্ব বা মানবতা না থাকলে সে তার মানব জীবন ধন্য হয় না, বৃথা হয়। যেখানে সেখানে ময়লা ফেলা ঠিক নয়, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবা তোমরা। সেটা এতদিন স্কুল থেকে শিখলে, এখন তোমরা বাড়িতেও এই কাজ করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি অ্যাসাইনমেন্টের কথা যে বলছি সেটার জন্য তোমরা সেটা জেনে নেবে। এটা তোমাদের এখন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ কাজ। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।